কথায় আছে সোজা আঙুলে ঘি উঠে না, অনেক সময় আঙুলটা এমনি বাঁকাতে হয়। বিএনপি সরকার ইতিমধ্যে ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ফেলেছে। ভারতের উচিত এইবার আঙুলটা বাঁকা করে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী সকল প্রচারণার বাস্তবতা কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া। গঙ্গার পানি বন্টন চুক্তি কিংবা তিস্তা চুক্তির কথা আমি বলছি না, বাঙ্গুদেরকে হাতে নয় ভাতে মারার কথা বলছি। পেটে যখন টান পড়বে, জিহাদি জোশ পেছন দিয়ে বের হয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে। যারা আমাকে ভারতের দালাল বলো, তোমাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ভারত যদি হঠাৎ করে বাংলাদেশের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশ কি কয়েকদিনের মধ্যে ভয়াবহ সংকটে পড়ে যাবে, নাকি ভারতীয় পণ্যের জায়গায় চীন, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য কিংবা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে পণ্য এনে পরিস্থিতি সামাল দিতে পারবে? উত্তর হলো পারবে না। ওইটা মারা খাবে। বোঝেন নাই? বাণিজ্যিক পরিসংখ্যানের ভিত্তিতে পুরো বিষয়টা ক্লিয়ার করে চলেন। কোনো তথ্য নিয়ে যদি সন্দেহ থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং গুগলকে জিজ্ঞাসা করতে পারেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। সরকারি বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী 2020-21 থেকে 2024-25 এই 5 অর্থ বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল গড়ে প্রায় 13.9 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 14 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর। 2024-25 সালে 13.49 বিলিয়ন মার্কিন ডলার সব শেষের যে বাণিজ্যিক হিসাব। কিন্তু এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বাণিজ্য দুই দেশের মধ্যে সমান ভাগে ভাগ হয় না, কারণ বাংলাদেশের সেই সক্ষমতা নাই। 2024-25 অর্থ বছরে ভারত বাংলাদেশে প্রায় 13.49 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, কিন্তু বাংলাদেশ অন্যদিকে ভারতীয় বাজারে রপ্তানি করেছে 2 বিলিয়ন ডলারের পণ্য। সহজ ভাষায় বললে, বাংলাদেশ ভারত থেকে যত টাকার পণ্য কেনে, ভারত বাংলাদেশের কাছ থেকে তার তুলনায় অনেক কম টাকার পণ্য কেনে, কারণ বাংলাদেশে সেই ধরনের পণ্য নাই যেই পণ্য ভারতে ব্যাপক আকারে রপ্তানি করতে পারে। বাংলাদেশ ভারত থেকে কি কি পণ্য কেনে আপনারা জানেন? আপনারা অনেকেই মনে করেন ভারত থেকে বাংলাদেশ মূলত পেঁয়াজ, চাল, মরিচ আর বাদ বাকি কিছু সবজি কেনে, কিন্তু বাস্তবতা আপনারা অনেকেই জানেন না। বাস্তবতা অনেক ভিন্ন। ভারত থেকে বাংলাদেশে আসা পণ্যের তালিকা অনেক বিশাল। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য তুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল। 2024 সালে বাংলাদেশে প্রায় 65.50 কোটি ডলারের কাঁচা তুলা ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা তুলা এবং সুতা বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদন ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত। সুতা, এখানে ভারতের ভূমিকা আরো বেশি গুরুত্বপূর্ণ। ভারত থেকে বাংলাদেশে আসে বিভিন্ন ধরনের তুলার সুতা, যেমন চিরুনি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি সুতা, সাধারণ তুলার সুতা, বিভিন্ন মাপের সুতা, বুনন শিল্পে ব্যবহৃত সুতা, সেলাইয়ের সুতা সহ অন্যান্য বস্ত্র শিল্পের উপকরণ। 2024-25 সালে ভারতের কাছ থেকে বাংলাদেশের সুতা আমদানির পরিমাণ ছিল কয়েকশো কোটি ডলারের সমপরিমাণ। বিশেষ করে বাংলাদেশের মোট সুতা আমদানির বড় অংশ ভারত থেকেই আসে। 2024 সালে বাংলাদেশের মোট সুতা আমদানির প্রায় 85% কাছাকাছি ভারত থেকে এসেছে। এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থ হলো ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হলে বাংলাদেশের পোশাক কারখানা যেই কাঁচামাল তাদের প্রয়োজন হয়, সেই কাঁচামালের সংকটের মুখে পড়বে। অর্থাৎ পোশাক শিল্প কোথায় গিয়ে ঠেকবে, বুঝতে পারছেন তো? অনেকেই বলবেন চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সুতা আনা সম্ভব, কিন্তু আমার প্রশ্ন হলো, কত দিনে আনবেন? কত টাকা খরচ হবে? কতটা নির্ভরযোগ্যভাবে আমদানি করতে পারবেন? কাপড় এবং বস্ত্র শিল্পের কাঁচামাল ভারত থেকে বাংলাদেশে শুধু তুলা কিংবা সুতা নয়, বিভিন্ন ধরনের কাপড় এবং বস্ত্র শিল্পের কাঁচামাল আমদানি করা হয়। এর মধ্যে আছে তুলার কাপড়, বিভিন্ন ধরনের বোনা কাপড়, বস্ত্র শিল্পে ব্যবহৃত বিভিন্ন উপাদান, সেলাইয়ের সুতা, রং করার উপকরণ এবং অন্যান্য বস্ত্র শিল্পের কাঁচামাল। বাংলাদেশের পোশাক শিল্প যেহেতু রপ্তানিমুখী, তাই কাঁচামাল সরবরাহে সামান্য সমস্যা হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। জ্বালানি এবং খনিজ, ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জ্বালানি এবং জ্বালানিজাত পণ্য আসে। 2024 সালে ভারত থেকে বাংলাদেশে খনিজ জ্বালানি এবং সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি ছিল প্রায় 2.4 বিলিয়ন ডলার। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি, জ্বালানিজাত পণ্য। বাংলাদেশ অবশ্য শুধু ভারতের উপর নির্ভর করে না জ্বালানির ক্ষেত্রে, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ জ্বালানি আমদানি করতে পারে, কিন্তু ভারতীয় সরবরাহ বন্ধ হয়ে গেলে নতুন উৎস খুঁজতে হবে। আর নতুন উৎস মানে বাড়তি পরিবহন ব্যয়, বাড়তি সময়, বাড়তি সরবরাহ ব্যবস্থাপনা। পাইপলাইন দিয়ে ডিজেল না আসলে বাংলাদেশ স্থবির হয়ে পড়বে, যানবাহনের চাকা ঘুরবে না, জনজীবন বিধ্বস্ত হয়ে যাবে। গম,
চাল এবং অন্যান্য খাদ্যশস্য। ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যশস্য সরবরাহকারী দেশ। ভারত থেকে বাংলাদেশে আসে চাল, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের শস্য এবং পশু খাদ্যে ব্যবহৃত শস্যজাত উপাদান। বিশেষ করে বাংলাদেশে যখন কোনো খাদ্যপণ্যের ঘাটতি দেখা যায়, তখন ভারতের কাছ থেকে দ্রুত পণ্য আনার সুযোগ থাকে। এখানে সব থেকে বড় সুবিধা হলো ভৌগোলিক অবস্থান। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের কাছাকাছি বিভিন্ন অঞ্চল থেকে সড়ক পথে অল্প সময়ের মধ্যে পণ্য বাংলাদেশের বাজারে পৌঁছাতে পারে। ভারত থেকে বাংলাদেশে আসে পেঁয়াজ, আলু, আদা, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, বিভিন্ন সবজি, ফল, মশলা, বীজ সহ নানা ধরনের কৃষিপণ্য। কৃষিপণ্য অনেক ক্ষেত্রেই পচনশীল, তাই কয়েক হাজার কিলোমিটার দূর থেকে জাহাজে করে পণ্য আনার তুলনায় কাছের দেশ থেকে ট্রাকে করে দ্রুত পণ্য আনা অনেক বেশি সুবিধাজনক। এ কারণেই ভারতীয় কৃষি পণ্যের বড় সুবিধা হলো সময় কম লাগে, পরিবহন ব্যবস্থা তুলনামূলক সহজ এবং অল্প মূল্যে করা যায়। এরপর আসেন গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ। ভারত বাংলাদেশে শুধু খাদ্য কিংবা বস্ত্রের কাঁচামাল বিক্রি করে না। ভারত থেকে বাংলাদেশে আসে বাস, ট্রাক, বাণিজ্যিক গাড়ি, মোটরসাইকেল, 3 চাকার যান, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, ইঞ্জিনের যন্ত্রাংশ, ব্রেকের যন্ত্রাংশ, চাকা এবং অন্যান্য উপকরণ। যেই রয়্যাল এনফিল্ড চালাও না, বাজাজ চালাও না, ইয়ামাহা চালাও না, এইসবের পার্টস কোত্থেকে আসে? ভারত থেকে আসে। গাড়ির যে টায়ার এই টায়ারটাও ভারত থেকে আসে। গাজী গ্রুপের টায়ার কোম্পানি জিহাদি জোশে জ্বালিয়ে দিয়েছিলেন বাংলাদেশের একমাত্র টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এখন টায়ারের জন্যও ভারতের উপর নির্ভরশীল হতে হয়েছে। কিছু করার নাই, ভারতের গাড়ি বাংলাদেশের বাজারে দীর্ঘদিন থেকে আছে। ফলে ভারতের সাথে বাণিজ্য বন্ধ হলে শুধু নতুন গাড়ি নয়, পুরনো গাড়ির যন্ত্রাংশের সরবরাহ এই ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হবে। এরপর যন্ত্রপাতি এবং শিল্প কারখানার সরঞ্জাম। বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় ভারতীয় যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি, সুতা তৈরির যন্ত্র, কাপড় বোনার যন্ত্র, রং করার যন্ত্র, কারখানার বিভিন্ন যন্ত্র, পাম্প, বয়লার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কারখানার খুচরা যন্ত্রাংশ সহ বিভিন্ন শিল্প সরঞ্জাম। একটি কারখানা যদি কোনো নির্দিষ্ট ভারতীয় যন্ত্র বা যন্ত্রাংশের উপর নির্ভরশীল হয়, এমন অনেক কারখানায় আছে, হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে গেলে নতুন সরবরাহকারী প্রতিষ্ঠান খুঁজতে অনেক সময় লাগবে, ব্যয় বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন কি হবে? এরপর আসেন রাসায়নিক পদার্থ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ শিল্প এবং রাসায়নিক আসে, যেমন জৈব রাসায়নিক, অজৈব রাসায়নিক, বস্ত্র শিল্পে ব্যবহৃত রাসায়নিক, রং, চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক এবং শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। বাংলাদেশের পোশাক, চামড়া ও শুধু প্লাস্টিক সহ বহু শিল্পে এইসব উপকরণ অত্যন্ত প্রয়োজন। 2022 সালে বাংলাদেশের জৈব রাসায়নিক আমদানির প্রায় 28% বেশি ভারতের কাছ থেকে এসেছে। এরপর আসেন প্লাস্টিক এবং প্লাস্টিকের কাঁচামাল। ভারত থেকে বাংলাদেশে আসে প্লাস্টিকের কাঁচামাল, প্লাস্টিকের পাত, প্যাকেট তৈরির উপকরণ, বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত পণ্য এবং শিল্প কারখানায় ব্যবহৃত প্লাস্টিক উপকরণ। বাংলাদেশের প্যাকেজিং শিল্প থেকে শুরু করে বিভিন্ন কারখানায় এইসব পণ্যের ব্যবহার করা হয়। এরপর আসেন লোহা এবং ইস্পাত। বাংলাদেশের নির্মাণ শিল্প এবং শিল্প কারখানার জন্য লোহা এবং ইস্পাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে বাংলাদেশে আসে লোহা, ইস্পাত, রড, পাত, বিভিন্ন ধরনের ধাতব পণ্য এবং শিল্প কারখানার ধাতব উপকরণ। নির্মাণ শিল্পে এইসব পণ্যের চাহিদা বৃহস্পতির তুঙ্গে। এরপর আসেন পশু খাদ্য। ভারত থেকে বাংলাদেশে আসে পশু এবং পাখির খাদ্য তৈরি করার যে বিভিন্ন কাঁচামাল, সেগুলা। এর মধ্যে রয়েছে সয়াবিনজাত উপাদান, তেল বীজের খৈল, খাদ্য শিল্পের অবশিষ্টাংশ, ভুসি ছাড়াও পশু খাদ্যের বিভিন্ন উপাদান। বাংলাদেশের মুরগি, ডিম, গবাদি পশু এবং মাছ উৎপাদন ব্যবস্থার সাথে পশু খাদ্যের দাম সরাসরি যুক্ত। আরও কি কি আসে জানেন? ভারত থেকে বাংলাদেশে আসে চা, কফি, চিনি, মশলা, লবণ, কাগজ, কাগজের তৈরি পণ্য, রাবার, কাঁচ, সিমেন্ট নির্মাণ উপকরণ, সার, বীজ, অ্যালুমিনিয়াম, তামা, বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষাগারের যন্ত্রপাতি, সৌন্দর্য এবং ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন পণ্য সহ হাজার হাজার পণ্য। অনেকগুলার নামই আমরা জানি না, কিন্তু দিব্যি আমরা ব্যবহার করছি। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের আমদানি শুধু পেঁয়াজ আর চালের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ভোগ পণ্য থেকে শুরু করে শিল্প কারখানার কাঁচামাল সব জায়গায় ভারতীয় পণ্যের উপস্থিতি রয়েছে। উল্টো দিকে ভারত বাংলাদেশ থেকে কি কি পণ্য কেনে জানেন? ভারত বাংলাদেশ থেকে বছরে প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের মতো পণ্য আমদানি করে। বছর ভেদে এটা বিভিন্ন অনুপাতে হয়, কম বেশি হয়। 2024 সালে ভারতের বাংলাদেশ থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল প্রায় 1.86 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, সুতি এবং বোনা পোশাক, বস্ত্রজাত পণ্য, পাট এবং পাটজাত পণ্য, জুতা, চামড়াজাত পণ্য, মাছ, প্লাস্টিকজাত পণ্য, তেল এবং চর্বিজাত খাদ্যপণ্য এবং বিভিন্ন কৃষি পণ্য। ভারতের বাজারে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হলো তৈরি পোশাক। বাংলাদেশ থেকে ভারতে যায় শার্ট, প্যান্ট, টি শার্ট, সোয়েটার,
নারীদের পোশাক, শিশুদের পোশাক সহ বিভিন্ন ধরনের তৈরি পোশাক। 2025 সালে বাংলাদেশ ভারতে প্রায় 42 কোটি ডলারের পোশাক বিক্রি করেছে, অর্থাৎ পোশাকই বাংলাদেশের ভারতমুখী রপ্তানির সব থেকে বড় শক্তি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী দেশ। ভারত বাংলাদেশের পাটের অন্যতম বৃহৎ বাজার। 2024 সালে ভারত বাংলাদেশ থেকে প্রায় 8 কোটি 65 লাখ ডলারের কাঁচা পাট আমদানি করেছে। বাংলাদেশের মাছও ভারতের বাজারে যায়, বিশেষ করে ইলিশ, মিঠা পানির বিভিন্ন মাছ, হিমায়িত মাছ, চিংড়ি সহ নানা জলজ পণ্য। 2024 সালে বাংলাদেশ মাছ এবং জলজ পণ্য রপ্তানি করেছে প্রায় 8 কোটি ডলার। বাংলাদেশ থেকে ভারত জুতা, চামড়ার ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট সহ বিভিন্ন চামড়াজাত পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশের চামড়া ও জুতা শিল্পের জন্য ভারতের বাজার একটি সম্ভাবনাময় বাজার। এই বাণিজ্যগুলো যে হয় দুই দেশের কোন পথে হয়, এটাই মূল ফ্যাক্ট। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 4100 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। তাই দুই দেশের বাণিজ্যে স্থলবন্দরের গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত বাণিজ্য পথগুলোর মধ্যে অন্যতম হলো বেনাপোল এবং পেট্রোপোল। বাংলাদেশের বেনাপোল, ওপারে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল। এইটা ভারত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যস্ত স্থল বাণিজ্য পথগুলোর একটা। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ স্থল বাণিজ্যের প্রায় 30% এই পথ দিয়ে হয়ে থাকে। ভারত থেকে বাংলাদেশে পণ্য আসে আরো বিভিন্ন পথ দিয়ে, যেমন গজাডাঙ্গা বোমরা, মাহাদীপুর সোনা মসজিদ, হিলি, চেংরাবান্ধা, বুড়িমারি, ফুলবাড়ি, বাংলা বান্ধা। এছাড়াও ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের সাথে বিভিন্ন সীমান্ত পথে বাণিজ্য হয়ে থাকে। আগরতলা, আখাউড়া এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সাথে বাংলাদেশের আখাউড়া সীমান্ত পথ দিয়ে ত্রিপুরা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্য হয়ে থাকে। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই আলাদা, অনেকটাই দূরে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের এই অঞ্চলকে সমুদ্র বন্দর এবং অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগের ক্ষেত্রে বৃহৎ ভূমিকা দিতে পারে। ভারতের মেঘালয় রাজ্যের সাথে বাংলাদেশের তামাবিল সীমান্ত পথ অনেক গুরুত্বপূর্ণ। এখান দিয়ে পাথর, কয়লা এবং অন্যান্য পণ্য পরিবহন হয়ে থাকে। ভারত এবং বাংলাদেশের মধ্যে নদী পথেও পণ্য পরিবহন হয়। দু দেশের মধ্যে আভ্যন্তরীণ নৌ বাণিজ্য এবং নৌ যোগাযোগের জন্য বিশেষ চুক্তি রয়েছে। এর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নদী পথে বাংলাদেশে পণ্য আনা যায়। সমুদ্র বন্দর এই বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করার সুযোগ আছে এবং ব্যবহার করা হয়। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে সমুদ্র পথে পণ্য পাঠানোর ক্ষেত্রে দীর্ঘ পথ এড়িয়ে বাংলাদেশের বন্দর ব্যবহার করা সম্ভব হয়। ভারত থেকে পণ্য আনা কেন তুলনামূলকভাবে সস্তা? এর প্রধান কারণ হলো ভৌগোলিক দূরত্ব, ভৌগোলিক অবস্থান। ধরুন বাংলাদেশকে তুলা কিংবা সুতা কিনতে হবে তাৎক্ষণিক। ভারতের পশ্চিমবঙ্গ কিংবা ভারতের অন্য কোনো অঞ্চল থেকে ট্রাকে করে পণ্য বাংলাদেশের সীমান্তে আনা সম্ভব। সীমান্ত পার হওয়ার পর আবার বাংলাদেশের কারখানায় খুব সহজেই নিয়ে যাওয়া যায়। অন্যদিকে একই পণ্য যদি আপনি চীন থেকে আনতে চান, সেই ক্ষেত্রে চীনের কারখানা থেকে স্থল পরিবহনের মাধ্যমে সমুদ্র বন্দর, এরপর সমুদ্র বন্দর থেকে জাহাজে উঠানো, তারপর বাংলাদেশের সমুদ্র বন্দর, তারপর শুল্ক, তারপর পণ্য খালাস, তারপর বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবহন, অর্থাৎ পুরো সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চীন থেকে বাংলাদেশ প্রচুর যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স পণ্য, বস্ত্রশিল্পের যন্ত্র, কাপড়, শিল্প সরঞ্জাম সহ নানা ধরনের পণ্য কেনে। কিন্তু চীনের সাথে বাংলাদেশের সরাসরি স্থল সীমান্ত নাই। তাই অধিকাংশ পণ্য সমুদ্র পথে কিংবা আকাশ পথে আনতে হয়। বাংলাদেশ পাকিস্তান থেকেও তুলা, সুতা, কাপড়, রাসায়নিক এবং অন্যান্য পণ্য আনতেই পারে, যেহেতু পাকিস্তানের সাথে সুসম্পর্ক বাড়িয়েছে। কিন্তু দুই দেশের মধ্যে সরাসরি স্থল সীমান্ত নাই, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে স্থল সীমান্ত নাই। সেক্ষেত্রে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আনতে সমুদ্র পথ কিংবা আকাশ পথ ব্যবহার করতে হয়। আবার তুরস্ক বাংলাদেশের জন্য বস্ত্র শিল্পের একটি সম্ভাব্য বিকল্প সরবরাহকারী, কিন্তু তুরস্ক বাংলাদেশ থেকে যোজন দূরে। আবার মধ্যপ্রাচ্য বাংলাদেশের জন্য বিশেষ করে জ্বালানি এবং পেট্রোলিয়াম জাত পণ্যের জন্য গুরুত্বপূর্ণ উৎস, কিন্তু পেঁয়াজ, সুতা, তুলা, তাজা সবজি কিংবা বিভিন্ন কৃষি পণ্যের ক্ষেত্রে ভারতের সাথে সরাসরি প্রতিযোগিতা করা অন্য দেশগুলোর জন্য অসম্ভব। কারণ ভারত বাংলাদেশের একেবারে পাশের দেশ, 3 দিক থেকে ঘিরে আছে। ভারত বাণিজ্য বন্ধ করলে বাংলাদেশ কি ধ্বংস হবে কি হবে না, এই উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। তবে আমি বলতেছি না বাংলাদেশের বিকল্প নাই, অবশ্যই বিকল্প আছে। বিকল্প দেশ হিসাবে চীন আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে, ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে। অর্থাৎ অনেক দেশ থেকেই পণ্য চাইলে আনতে পারবে। কিন্তু ভারত ছাড়া অন্য দেশের সাথে আমাদের স্থল সীমান্ত নাই, ট্রাকে করে সরাসরি মালামাল আনা সম্ভব না। বিমান যোগে কিংবা জাহাজের মাধ্যমে আনতে যে অতিরিক্ত পরিবহন ব্যয় হবে, সেটা বহন করার ক্ষমতা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তারেক রহমানের সরকারের নাই। সুতরাং হঠাৎ করে ভারতীয় সরবরাহ বন্ধ হয়ে গেলে যেই ধাক্কা আসবে,
1 মাসের ব্যবধানে বাংলাদেশে খাদ্য এবং নিত্যপণ্যের বাজারে আগুন লেগে যাবে, ব্যাপক চাপ সৃষ্টি হবে, যেটা পরবর্তীতে পণ্যের দামকে আকাশচুম্বী করবে। এরপর বাংলাদেশের আমদানিকারকদের হাতে যেই পণ্য মজুদ আছে সেটা দিয়ে কিছুদিন বাজার চালানো যাবে, যদিও দাম থাকবে আগুনই দাম। কিন্তু মজুদ শেষ হয়ে গেলে মামা নতুন উৎস খুঁজতে হবে। যদি ভারত না দেয়, নতুন উৎস মানে নতুন শক্তি, নতুন পরিবহন, নতুন ব্যবস্থা, নতুন বন্দর, নতুন শুল্ক প্রক্রিয়া, নতুন পরিবহন ব্যয়, দীর্ঘমেয়াদী সময়, ফলে পণ্যের দাম অনেকাংশে বেড়ে যাবে। এরপর বাংলাদেশের পোশাক শিল্প ভারতের তুলা এবং সুতার উপর নির্ভরশীল। ভারতীয় সুতা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের পোশাক কারখানাগুলা বিকল্প উৎস খুঁজতে গিয়ে দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, চীন থেকে আনা যাবে, পাকিস্তান থেকে আনা যাবে, তুরস্ক থেকেও আনা যাবে, ইন্দোনেশিয়া থেকেও আনা যাবে, কিন্তু অতিরিক্ত সময় এবং পরিবহন ব্যয়ের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং উৎপাদনে সময় বেশি লাগবে। বিদেশি ক্রেতারা কম দামের বিকল্প বাজারের দিকে চলে যাবে, ফলে বাংলাদেশের পোশাক শিল্পের উপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে। ইতিমধ্যে পোশাক খাত ধ্বংসের মুখে, অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। শুনতে পাচ্ছি গাজীপুরের যারা নারী শ্রমিক ছিল পোশাক খাতের, তাদের চাকরি চলে যাওয়ায় তারা এখন পতিতাবৃত্তি করে, অনেকেই শুনতেছি দুবেলা বাজার করে দিলে শুয়ে পড়ে। সত্য কথা, খবর নেন বাংলাদেশে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্য বন্ধ হয়, সেক্ষেত্রে ভারত কি ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই হবে, কিন্তু ভারতের পণ্যের বাজার সারা বিশ্বব্যাপী, ফলে বাংলাদেশি বাজার হারানোর ক্ষতি ভারত অন্য বাজারের মাধ্যমে পুষিয়ে নিতে পারবে। ভারত বাংলাদেশ বাণিজ্যের আসল শক্তি শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, এর সব থেকে বড় শক্তি হলো ভূগোল। বাংলাদেশের পাশে ভারত আর ভারতের পাশে বাংলাদেশ, দুই দেশের হাজার হাজার কিলোমিটার স্থল সীমান্ত, সড়ক পথ আছে, রেলপথ আছে, নদী পথ আছে, সমুদ্র পথ ব্যবহারের সুযোগ আছে। ফলে একটি পণ্য কয়েক হাজার কিলোমিটার দূর থেকে জাহাজে আনার পরিবর্তে কয়েকশো কিলোমিটার দূর থেকে ট্রাকে আনা সম্ভব। এই ভৌগোলিক সুবিধা পৃথিবীর অন্য অনেক দেশের সাথে বাংলাদেশের নাই। শেষ কথা, বাণিজ্য বন্ধ হলে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিকল্প বের করা সহজ হবে না। চীন, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া কিংবা অন্য দেশ থেকে পণ্য আনা সম্ভব হলেও রাতারাতি ভারতের জায়গা পূরণ করা সম্ভব নয়। ভারতের সাথে বাণিজ্য বন্ধ হলে বাংলাদেশের যে সংকট তৈরি হবে, এটা সামাল দেওয়ার সক্ষমতা সরকারের নাই। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা চিন্তা করেন। রাজনৈতিক জোশ দিয়ে অর্থনীতি চলে না। অর্থনীতিতে ভূগোল, সরবরাহ ব্যবস্থা, পরিবহন ব্যয় এবং বাস্তব সক্ষমতাকেও হিসাব করতে হবে। বুঝলেন তো বাঙ্গুরা? নাকি ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ার, জুলকারনাইন স্যার এরা তোমাদেরকে পাকিস্তান থেকে খাদ্যশস্য এনে 3 বেলা খাওয়াবে? আই থিঙ্ক ভারতের একটা উচিত শিক্ষা দেওয়া, যাতে করে বুঝে ভারত কি জিনিস, কতটা গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন ভারত বিরোধী বাঙ্গু জনতা। ধন্যবাদ।